তাদের যারা গোলামের বাচ্চা গোলাম তৈরি হয় তারাই দেখবেন সবসময় এমন এমন বয়ান তৈরি করে ভারতের উপরে আমরা নির্ভরশীল, ভারতকে ছাড়া আমাদের চলবে না। আওয়ামী লীগের পরাজয়কে ভারত এখন পর্যন্ত তার পরাজয় মনে করে। ভারত মনে কষ্ট পায় এমন কোনো কিছু আমরা করব না, এই কথাটি এসেছিল জামাতের আমিরের কাছ থেকে। ডলারের দাম কেন ঘোড়ার মতো লাগামহীনভাবে ছুটছে? আমার এখানে বিনিয়োগ কেন হচ্ছে না? বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসেছিল না, সে দিল্লি দাসী হিসেবেই বসেছিল। এই গণঅভ্যুত্থানে কি হিন্দুরা মারা যায় নাই? ওই যে বর্মনদা আমাদের, তার মুখের দিকে তাকালে আপনার পৃথিবীর আর কোনো মানবিকতা আছে বলে আপনার মনে হবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এটা মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল, কিন্তু শেখ হাসিনার উপর দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না, তাকে শুধু পরামর্শ দেওয়া যেত, তাই ভারত কিছু করতে পারেনি। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। আন্দোলনের বিষয়টা ভারত জানতো, দিল্লির যথেষ্ট প্রভাব ছিল না বলে তারা মনে করে শেখ হাসিনার উপরে, তাকে পরামর্শ দেওয়া যেত, তার মধ্যে হয়তো পরামর্শ দিয়েছে, শেখ হাসিনা হয়তো শোনেনি, তাই ভারত কিছু করতে পারেনি। ভারত কি আসলে কি করতে চেয়েছিল? অবশ্যই করতে চেয়েছিল এবং তারা করেছিল। তারা এই সরকার বিরোধী বিপ্লবে একদম তাদের লোকবল দিয়ে, তাদের যোদ্ধা দিয়ে, হেলিকপ্টার দিয়ে, ইভেন ড্রোন দিয়ে তারা এখানে তাদের অংশগ্রহণ দেখিয়েছে। কিন্তু আমাদের এই সন্তানেরা, মেধাবী সন্তানদের প্রযুক্তির কাছে তাদের অনেক কিছুই পরাজিত হয়েছে। আমরা এই পুরনো বিষয়গুলো যদি যাই, ভারত কেন বাংলাদেশকে চায় এবং এখানে যে ভারত, তাদের এত উদ্বেগ কেন, উৎকণ্ঠা কেন, বারবার কেন তারা বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তাদের পার্লামেন্টে মাথা গরম করতেছে এবং তাদের হতাশা চারিদিকে ছড়িয়ে পড়ছে? কারণ বাংলাদেশের সমতল ভূমি তাদের একান্তভাবে জড়িত, মানে জরুরিভাবে তাদের প্রয়োজন। কারণ বাংলাদেশের সমতল ভূমি না থাকলে তাদের সার্বভৌমত্ব বিনষ্ট হবে, তাদের রাষ্ট্র ভেঙে যাবে। স্বাধীনতাকামী যে সমস্ত জাতিগোষ্ঠী ভারতে রয়েছে তারা তাদের বিপ্লবকে বেগবান করতে সক্ষম হবে। এই জায়গাটায় বাংলাদেশের সমতল ভূমি তাদের দরকার এবং এই সমতল ভূমি দরকারের জন্য তারা বারে বারে তাদের গোলাম তৈরি করে এবং তাদের যারা গোলামের বাচ্চা গোলাম তৈরি হয় তারাই দেখবেন সবসময় এমন এমন বয়ান তৈরি করে যে বয়ানের প্রেক্ষিতে ভারতের এখানে মনে হয় যেন আমরা ভারতকে না হলে একেবারেই চলতে পারবো না, ভারতের উপরে আমরা নির্ভরশীল, ভারতকে ছাড়া আমাদের চলবে না, ভারতকে আমাদের সুযোগ দিতে হবে, ভারতের কাছ থেকে আমাদের সুযোগ নিতে হবে। এই আজগুবি কিছু বয়ান আমাদের রাজনীতিতে ন্যারেটিভ আকারে এরা তৈরি করার চেষ্টা করে। শরীফুজ্জামান শরীফ যে প্রশ্নগুলো ভারত প্রসঙ্গে যেটা আছে, ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেটা প্রশ্ন বলেছেন, যে তার এই স্টেটমেন্ট নিয়ে আপনি কি মনে করেন? প্রথমত, এটা আমি অনেকবার বলেছি, আওয়ামী লীগের পরাজয়কে ভারত এখন পর্যন্ত তার পরাজয় মনে করে। আমাদের এখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার বিপক্ষে ভারত নানা সময় দাঁড়িয়েছে এবং ভারত এই যে দাঁড়িয়েছে, ভারত শুধু ইচ্ছা করে দাঁড়ায় নাই, তাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে ভারতকে উইন ওভার করার ইচ্ছাটা সবার আছে। ভারত যদি আমার সাথে থাকে, পক্ষে থাকে, আমি খুশি হব। কিন্তু বাইরে গিয়ে আর্টিফিশিয়াল কতগুলো বিরোধিতা করার প্রবণতা আছে। গাছের উপরেরটাও খেতে চাই, নিচেরটাও টুকরাতে চাই, এই ধরনের একটা প্রবণতা আছে। তা না হলে আমাদের এখান থেকে নানা সময়ে আওয়ামী লীগ ওপেনলি ভারতের পারপাস সার্ভ করেছে এবং সেটি কোনো রাগঢাক করেনি বলার ক্ষেত্রে, কিন্তু গোপনে আড়ালে নানা সময় নানা কথা কিন্তু পলিটিশিয়ানদের কাছ থেকে এসেছে। ভারত মনে কষ্ট পায় এমন কোনো কিছু আমরা করব না, এই কথাটি এসেছিল জামাতের আমিরের কাছ থেকে। আবার এই সময়কালে যদি আপনি দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন, যে চট্টগ্রাম বন্দরকে যদি আমরা প্রপারলি ব্যবহার করতে পারি, আমাদের ইকোনমিতে তার যেমন প্রভাবটা পড়বে, একই সাথে এর ভেতর থেকে ভারতের 7 সিস্টার যারা অনেকভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হবে। অর্থাৎ এই জায়গাটায় ভারতকে সেন্টার করে সবাই চেষ্টা করে যে ভারতের সাথে একটা সম্পর্কটা, আমরা সম্পর্ক খারাপ হোক এটা আমরা চাই না, কিন্তু আপনার মর্যাদার যে জায়গা, একটা স্বাধীন দেশ হিসাবে আত্মমর্যাদার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা অনেক সময় বিকিয়ে দেই, মনের মধ্যে রাখি বিকিয়ে দেওয়ার জন্য। আজকে আপনি দেখেন ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের এখানে
যারা আমরা ফিলিস্তিনকে ওন করি, আপনি কি মনে করেন যে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের প্রোটেস্টটা হওয়া দরকার ছিল সেই প্রোটেস্টটা এখানে হচ্ছে? আমি কখনোই মনে করি না যে ফিলিস্তিনের পক্ষে যে ধরনের প্রোটেস্ট হওয়া দরকার সেই প্রোটেস্টটা আমরা করতে পারছি না, শুধুমাত্র একটা কারণে, যে এর ভেতর থেকে আমেরিকা আমাদের বিরাগভাজন হয়। শেখ হাসিনা নিয়ে যতবার যত কথাই আসে, ঘুরে ফিরে যে ব্যাপারটা আসবে সেটা শেখ হাসিনার এই জায়গাটাকে আমি একটা শব্দেই ব্যাখ্যা করতে চাই, সে ছিল দিল্লি দাসী। সে যে বাংলাদেশে ক্ষমতার মসনদে বসেছিল, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসেছিল না, সে দিল্লি দাসী হিসেবেই বসেছিল। এবং এই ব্যাপারটা একদম অনস্বীকার্য ব্যাপার। আপনি প্রত্যেকটা জায়গায় বুঝবেন যে, দেখেন, আমি সবসময় একটা কথা বলি যে আপনি অনেক দিন যাবৎ একটা চারা গাছ লাগালেন, নিয়মিত পানি ঢালেন, পরিচর্যা করেন তার ফল খাওয়ার জন্য, আলটিমেটলি চূড়ান্ত রূপে ফলটা যখন খাবেন তার আগেই হঠাৎ করে যেটা দেখা গেল, আপনার গাছটাকেও কেটে ফেললো, তখন কি আপনার টেনশন বলেন, রাগ বলেন, ক্ষোভ বলেন, সবই তো একসাথে কাজ করে। ভারতের হয়েছে সেই দশা। শেখ হাসিনাকে এই যে ক্ষমতায় টিকিয়ে রাখছিল এতগুলো বছর, কারা? ডেফিনেটলি দিল্লির প্রেসক্রিপশনেই করাটা হচ্ছিল। এমনকি আমার সুস্পষ্ট ভাষায় মনে আছে 2023 সালে যখন 2+2 মিনিস্টেরিয়াল বৈঠকটা হলো, ইন্ডিয়ার দুইজন ওই যে সেক্রেটারি মানে মিনিস্টার স্ট্যাটাসের যারা আছেন তারা ভারত আসলেন, ভারতের দুইজন, এবং তারপর থেকে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছিল যে সামহাও অস্ট্রেলিয়া যে ধরনের, আমেরিকা যে ধরনের দাবি দাওয়াটা রাখছিল সেটা কোনো না কোনোভাবে নিউট্রালাইজ করে ফেলছে ভারত। এবং তারপরে দেখলাম যে ওবায়দুল কাদেররা খুব খুশি মনে বলছিল যে আমরা খুশি মানে দিল্লি খুশি, দিল্লি খুশি মানে অন্যরা খুশি। শেখ হাসিনা অতীতে বহুবার বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এই ডামি ইলেকশনের প্রার্থীরা, সেগুলো আমরা অনলাইনে দেখেছি, তারা গর্ব করে বলতো আমি তো ভারতের মনোনীত প্রার্থী, এটা বলেছে। হ্যাঁ বলেছে। সো আবার মন্ত্রীরাই বলতো, শেখ হাসিনার মন্ত্রীরাই বলতো যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। সো তারা তো খুললাম খুল্লা নিজেরাই বলতো। আর ব্যাপারটা কি, কয়েকটা প্রমাণ বলি, এই ফ্যাক্টগুলা আমাদের মনে হয় মাথায় রাখাটা জরুরি। যে মুহূর্তে শেখ হাসিনার পতনটা ঘটে গেল তার ঠিক পরেই ইন্ডিয়া ক্রমাগত ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। এর কারণটা কি? শেখ হাসিনার ওই রেজিমকে বেনিফিটটা দেওয়া এবং এটা প্রুভ করা যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের মাইনরিটিরা কোনো অবস্থাতে প্রোটেক্টেড থাকে না। ইয়েস, বেশ কিছু দুর্ঘটনামূলক ঘটনা ঘটেছে, মাজার ভাঙার মতো ঘটনা ঘটেছে, বেশ কিছু জায়গায় নিপীড়নের ঘটনা ঘটেছে, আমি অন্ধ মানুষ না, সেটা আমি স্বীকার করি। এই সরকারের সেই জায়গাগুলোতেও অ্যাড্রেস করা খুব সিরিয়াস লেভেলে দরকার ছিল, কারণ আমরা যে বাংলাদেশটা দেখতে চাই সেই বাংলাদেশে সবাই সমান হবে। ইয়েট এইবার যদি শেখ হাসিনার প্রসঙ্গে আসে, রিয়াগোপের কথা মনে আছে? ছোট্ট মেয়েটা রিয়াগোপ বাসার ভেতরে ছিল, রিয়াগোপ শেখ হাসিনার নির্দেশের যে পুলিশ, সেই পুলিশের গুলিতে মারা যায় বাসায় বসে থেকে। তো এই রিয়াগোপকে মারল কে? শেখ হাসিনা। এবং 5 আগস্টের পরবর্তী সময়ে শাহবাগে যারা এসে দাঁড়িয়েছিল, ওই রিয়াগোপের ছবিটা তাদের ব্যানারে ছিল। এর মানে তারা দেখানোর চেষ্টা করছে রিয়াগোপ হলো সংখ্যালঘু নিপীড়নের শিকার, বাট রিয়াগোপ ছিল শেখ হাসিনার দ্বারা নিহত রিয়াগোপ। তার মানে শেখ হাসিনা তো তাইলে সংখ্যালঘুদের পর নিপীড়ন চালালো, শিশুদের পর নিপীড়ন চালালো, এবং ভারত তাকে নিয়ে যে আশ্রয় দিল। এই গণঅভ্যুত্থানে কি হিন্দুরা মারা যায় নাই? 9 জনের ওপরে আমাদের সংখ্যালঘুর অংশের যারা আছে, যদি আমি সংখ্যালঘু বলতে চাই না, সবাই সমান, বাট স্ট্যাটাস অনুসারে যেভাবে তাদেরকে অ্যাড্রেস করা হয় ওই জন্যই বলছি, হিন্দুরা মারা যায় নাই। ওই যে বর্মনদা আমাদের, তার মুখটা একেবারে পুরা মানে বিকৃত করে ফেলেছে, তার মুখের দিকে তাকালে আপনার পৃথিবীর আর কোনো মানবিকতা আছে বলে আপনার মনে হবে না। এই বর্মনদার এই অবস্থা কে করলো? আর শেখ হাসিনা বলবে সে সংখ্যালঘু প্রোটেক্ট করতো। আমি একটা জিনিস সুস্পষ্টভাবে জানি, 2021 সালের পূজার মাসে যে ধরনের সংঘাত হয়েছে, সেই ধরনের সংঘাত অন্য কোনো টাইমে বাংলাদেশে হয় নাই। এবং অধিকাংশ ক্ষেত্রে ওই টাইমে তদন্ত করে যদি দেখা যেত যে ছাত্রলীগের কোনো পান্ডা অথবা যুবলীগের কোনো পান্ডা আক্রমণ করেছে। অনেক জায়গায় সংখ্যালঘুদের পর নিপীড়ন হয়েছে বিগত 15 বছরে। তাহলে এই সংখ্যালঘুদের পর যারা নিপীড়নটা চালাতো তাদেরকে নিয়ে, সেই শেখ হাসিনাকে নিয়েই তো ভারত প্রশ্রয়টা দিল। একই সাথে শেখ হাসিনা ওই সাইডে যাওয়ার পরে দেখবেন তুলসী গ্যাবার্ট যখন আসে তাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ম্যানিপুলেট করতে হয়, এই কাজগুলো কারা করে? তাদের তত্ত্বগুলো যে ভুল সেটা আমি তাদের তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওবায়দুল কাদের সবসময় কি বলতো, আওয়ামী লীগের কোনোদিন পতন হলে রাস্তায় 3 থেকে 5 লাখ মানুষ মারা যাবে। কই, শেখ হাসিনার এত মানে এই রকম মারাত্মকভাবে পতন ঘটে গেল, 3 থেকে 5 লাখ লোক তো মারা যায় নাই। কিন্তু ইন্ডিয়ার মিডিয়াগুলোতে যে দেখবেন ক্রমাগত তারা এই ডিসইনফরমেশনগুলো ছড়ায়। তার কারণ কি? তাদের স্বার্থগুলো তো ব্যাঘাত ঘটছে। শেখ হাসিনা যদি টিকে থাকতো, এই 5 বছরের ভেতরে দিয়ে বাংলাদেশের বর্ডার, ট্রানজিট, বন্দর যা যা দরকার তারা সবকিছুই নিয়ে নিত।
আদানি যেমন আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, এরকম আরো নানা সেক্টরে তাদের কিন্তু একটা মাস্টার প্ল্যানের অংশটা ছিল। এবং হঠাৎ করেই যেহেতু তাদের এতদিন ধরে নার্চার করে গাছ বড় হয়েছে, ফল ধরবে, ওই মুহূর্তে তার পতন ঘটে গেছে, এটা তো তারা মেনে নিতে পারবে। ফল তো ধরেছিল, ফল ধরেছিল, অনেক জায়গায় বিভিন্ন বেনিফিট নিয়েও নিয়েছে, কিন্তু চূড়ান্ত লেভেলে এসে যখন পতনটা ঘটে গেছে তাদেরও মাথা ঠিক নাই। তারা কোনোদিন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় নাই। যদি তাই চাইতো, তিস্তার কথা বলেন, পদ্মার কথা বলেন, নদীর যে হিসাব কিতাবগুলো আছে, বর্ডারে যে পরিমাণ মানুষ মারে প্রত্যেকটা বছর, এটা আমার কথা বলার দরকার নাই। কলকাতা কেন্দ্রিক একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম, ওই যে কিরিটি রয় যিনি আছেন, মাসুমের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি পরিচালক এখন, উনিও একদম ক্যাটাগরিক্যালি ধরে ধরে দেখায় কি পরিমাণ মানুষ মারে। এটার কোনো বিচার হয়? সো প্রত্যেকটা জায়গাতেই ভারত যেভাবে দাদাগিরি ফলাতে চায়, এই ব্যাপারটা আমাদের কাছে খুব প্যাথেটিক লাগে। আমরা ভারতের মানুষের সাথে অবশ্যই বন্ধুত্ব চাই, কেন চাইবো না, কিন্তু কেউ এসে দাদাগিরি ফলাবে এটা হবে না। আমরাও স্বাধীন দেশ, তারাও স্বাধীন দেশ, স্বাধীন দেশের আত্মমর্যাদা নিয়েই সম্পর্কটা হওয়া উচিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।